নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 220 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কালনা মহারাজাজ হাই স্কুল। পেজ নাম্বার 220। টাইম আছে 1 ঘন্টা, ফুল মার্কস 30। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে দ্য রিডল নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। তো আমরা সকলে রিডল গল্পটা পড়েছি, তোমরাও পড়েছ। খুব সুন্দর একটা গল্প। শেখার আছে, ধাঁধা আছে। ধাঁধাটা যদি তোমরা বুঝতে পারো তাহলেই কিন্তু পুরো গল্পটা বুঝতে পারবে। তো কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 3 = 3। তিনটে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে তিনটে, 1 নাম্বার করে 3 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। বীরবল ফেল টু সলভ দ্য ডিসপুট। বীরবল বিবাদের সমাধান করতে ব্যর্থ হন। বীরবল বিবাদের সমাধান করতে ব্যর্থ হন। তো বীরবল এমন একজন ব্যক্তি, তার বুদ্ধির সাথে কেউ তর্ক করতে পারবে না। তার প্রজ্ঞা বুদ্ধি প্রচুর, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2। দ্য নেবার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ওয়াটার। প্রতিবেশী জলের জন্য টাকা নিতে চেয়েছিল। হ্যাঁ, এর রিডিল এই যে আমাদের গল্পটা রিডিল, এর যুক্তিটা খুব সুন্দর, মানে ধাঁধাটা খুব সুন্দর। ধাঁধাটা তোমাদের সুযোগ হলে আমি তোমাদের শোনাবো, চাপের কিছু নেই। তো টাকা চেয়েছিল, তাই ট্রু হবে আর লিখতে হবে টি। নেক্সট নাম্বার 3। দ্য নেবার রিফিউজ টু উইথড্র হিজ ক্লেম। প্রতিবেশী তার দাবি প্রত্যাহার করতে অস্বীকার করে না। হ্যাঁ, এটা দেখো কেসটা কী হয়েছে। যখন বীরবলের কাছে হেরে গেল, তখন সে লজ্জায় সে দাবিটা তুলে নিল। ঠিক তো, তুলে নিয়েছে, তার মানে। কিন্তু এখানে বলা হচ্ছে প্রত্যাহার করতে কিন্তু অস্বীকার করে, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সে তুলে নেয়, কিন্তু এখানে বলা আছে অস্বীকার করে নেয়, তাই এটা ফলস হলো। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। এ ম্যান ক্লেমড দ্যাট হিজ নেবার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। একজন লোক দাবি করেছিল যে তার প্রতিবেশী তাকে তার কূপ বিক্রি করেছে। নাম্বার 2। আরে কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে বলে রাখি, কমপ্লিট সেন্টেন্স মানে ধরো এইটা প্যাসেজের লাইনটা শুরু হয়েছে এ ম্যান ক্লেমড থেকে, তারপরে আমাদের কোশ্চেনে এই লাইনটাই দেওয়া আছে এবং তারপরে শূন্যস্থান আছে। তার মানে কি, আমাদের প্যাসেজের যেটুকু অংশ কোশ্চেনের সঙ্গে মিলছে, তারপরেই প্যাসেজ থেকে পুরোটা দেখে দেখে তুলে দিতে হবে, সেটাই কমপ্লিট সেন্টেন্স। আর কিছু কমপ্লিট সেন্টেন্স থাকে তোমাদের সাজিয়ে গুছিয়ে আনসার লিখতে হবে, সেটা একটু টাফ, একটু মানে সামান্য টাফ। আর যেমন দেখে দেখে লিখতে হবে কমপ্লিট সেন্টেন্স, সেগুলো ভীষণ সোজা। ওকে, নাম্বার 2। দ্য নেবার রিয়েলাইজ দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। প্রতিবেশী বুঝতে পেরেছিল যে লোকটার মানে সে হতবুদ্ধি হয়েছে বীরবলের কাছে এবং সঙ্গে সঙ্গে তার দাবি প্রত্যাহার করে নেয়। নাম্বার 3। অ্যাকর্ডিং টু বীরবলের মতে দ্য নেবার মাস্ট পে ফর ইউজিং হিজ ওয়েল। বীরবলের মতে প্রতিবেশীকে তার কূপ ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হবে। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1। হোয়াট ওয়াজ দ্য ডিসপুট অ্যাবাউট। বিরোধ কী ছিল? বন্ধুরা, বিরোধ কী ছিল, এই কোশ্চেনটা লিখতে হলে তোমাদেরকে পুরো ধাঁধাটা বুঝতে হবে। ধাঁধাটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, ভালো করে শুনে নাও। আমি আর আমার প্রতিবেশী, আমার কাছে একটা কুয়া আছে, আমি কুয়োটা বিক্রি করে দিচ্ছি আমার প্রতিবেশীকে, তাহলে প্রতিবেশীর কাছে কুয়াটা হয়ে গেল। কার কুয়া? প্রতিবেশীর কুয়া।
কুয়া মানে কি? কুয়া এবং তার জল। প্রতিবেশীর কুয়া মানে প্রতিবেশী তার অধিকার আছে। প্রতিবেশী যখন কুয়া থেকে জল তুলতে যাচ্ছে, আমি যেটা আমার আগে কুয়া ছিল সেই কুয়ার জন্য, সেই জলের জন্য আমি তার কাছে টাকা দাবি করছি। ঠিক আছে, এবার প্রতিবেশী বলছে যে আমার কুয়া আমি জল তুলতে পারি। তখন আমি যুক্তি দিচ্ছি, না, আমি তোমার কাছে শুধুমাত্র কুয়োটা বিক্রি করছি, জলটা নয়। ঠিক, এবার তো প্রতিবেশীর মাথা গরম হয়ে গেছে, রাজসভায় গিয়ে আমার নামে নালিশ জানিয়ে দিয়েছে। রাজামশাইয়ের ঘুম চলে গেছে। রাজামশাই বীরবলকে ডাকছে, বীরবল সমাধান করো। তাহলে প্রতিবেশী, আমার প্রতিবেশী, সে নালিশ করেছিল, সে উঠে এলো, কেসটা বলল যে আমার কুয়া থেকে আমি জল তুলতে পারছি না, জল তুলতে যখনই যাচ্ছি সে টাকা দাবি করছে। বীরবল ভালো করে কেসটা শুনলো। শোনার পর বীরবল আমাকে বলছে, ঠিক আছে, তোমার কুয়া ছিল, তুমি ওকে বিক্রি করছো, এবং ও যখন ওর কুয়া থেকে জল তুলতে আছে তখন তুমি টাকা দাবি করছো। ঠিক কি ঠিক নয়? তখন আমি যুক্তি দিচ্ছি, মহাশয়, কুয়ো বিক্রি করছি কিন্তু কুয়োর মধ্যে জল বিক্রি করিনি, সুতরাং জলটা ও যখন তুলবে আমি তো টাকা দাবি করতে পারি। এবার বীরবল যুক্তি দিচ্ছে, শোনো মশাই, তোমার কুয়া তুমি ওকে বিক্রি করেছো, সুতরাং কুয়া হচ্ছে তোমার প্রতিবেশীর, আর জলটা বিক্রি করনি, তাহলে জলটা হচ্ছে তোমার। কুয়া কার? কুয়া প্রতিবেশীর। কুয়ার মধ্যে কি আছে? জল আছে। তাহলে কুয়া যদি তার হয় এবং তোমার যদি জল হয়, তাহলে জলটা আছে কুয়ার মধ্যে, এবং জলটা রাখার জন্য তোমাকে তার কুয়ার ভাড়া দিতে হবে। ব্যাপারটা ভেবে দেখো, যদি আমি জলের জন্য টাকা দাবি করি, তাহলে সে বলবে যে আমার কুয়াতে তুমি জল লেগেছো, তাহলে তুমি ভাড়া দাও। বীরবল সমাধান করে দিল যে তুমি যদি টাকা চাও তাহলে আমিও টাকা চাইব। এবার আমি হেরে গেলাম, আমি আমার যে সেটা ছিল, মানে যে দাবি করেছিলাম সেটা আমি তুলে নিলাম। এইভাবে সমাধানটা মিটে গেল। মোটামুটি তোমাদের বোঝাতে পারলাম, আর সেটাই এখানে বর্ণনা করা আছে। দেখো বলছি আমি, আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, দর্শকদের মধ্যে থেকে একটা লোক উঠে এলো। হি ক্লেম দ্যাট, সে দাবি করলো যে হিজ নেবার, তার প্রতিবেশী, হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল, তার কুয়া তাকে বিক্রি করছে। নাও এখন, হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এখন সে যখন কুয়া থেকে জল তুলতে যাচ্ছে, হিজ নেবার, তার প্রতিবেশী, ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার জন্য টাকা দাবি করছে। আফটার বিং সামন টু দ্য কোর্ট, সেই কোর্টেতে হাজির করার পরে, হিজ নেবার আর্গুড দ্যাট, তার প্রতিবেশী যুক্তি দেখালো দ্যাট যে হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, শুধুমাত্র কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, তার মধ্যে জল নয়। দিস ওয়াজ দ্য ডিসপুট, আর এটাই ছিল বিরোধটা। ওকে, নেক্সট নাম্বার 2। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হু সলভ দ্য ডিসপুট, কে বিবাদের সমাধান করেছে? হোয়াট ওয়াজ দ্য সলিউশন, সমাধান কী ছিল? কে সমাধান করেছে? গল্প তোমরা শুনলে, বীরবল সমাধান করেছে। তাহলে শুধুমাত্র হুটা তুলে দিয়ে বীরবল লিখবে, বীরবল সলভ দ্য ডিসপুট, বীরবল সমস্যার সমাধান করেছে। এর হোয়াট ওয়াজ দ্য সলিউশন, সলিউশন কী ছিল? দেখে দেখে লিখবে, দেখে দেখে নয়, যেটা বুঝবে সেটা লিখবে। তো আমি যেটা লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি, তোমরা দেখে নাও। হি সলভড, সে সমাধান করছিল, ইফ, যদি, দ্য নেবার ওয়ান্টেড দ্য ম্যান টু পে ফর হিজ ওয়াটার, যদি প্রতিবেশী জলের জন্য টাকা দাবি করে, হি মাস্ট পে ফর ইউজিং হিজ ওয়েল, তাহলে কুয়োটা ব্যবহার করার জন্য তাকেও কিন্তু টাকা দিতে হবে। এভাবে সে সমাধান করেছিল। নেক্সট নাম্বার 3, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট, ওপর টেক্সটটার নাম কি, অ্যান্ড বাই হুম ইট ইজ রিটেন, এবং কার দ্বারা এটা লেখা হয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট, এই ওপরের টেক্সটটার নাম কি এবং কার দ্বারা লেখা হয়েছে। তো দেখো বন্ধুরা, দ্য নেম অফ দ্য অ্যাবাভ টেক্সট ইজ রিডল, দ্য রিডল হলো দ্য রিডল, এবং এটা কার লেখা হয়েছে এটা কিন্তু আমি জানা নাই, মানে বইয়েতে কোথাও দেয়া নেই। এটা মিথোলজিক্যাল স্টোরি, একটা পৌরাণিক কাহিনী হতে পারে, কোনো গল্প হতে পারে, তাই আমি শুধুমাত্র লিখেছি ইট ইজ জাস্ট এ স্টোরি, এটা একটা গল্প। কেউ তো না কেউ লিখেছে, কিন্তু এখানে কে লিখেছে সে লেখকের নামই নাই। তোমরা যদি খুঁজে পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে দাদা এর লেখকের নাম। ওকে, আমি তোমাদের জন্য কমেন্টের জন্য অপেক্ষা করছি। এরপরে আছে ডি এর দাগ, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং, 1 × 4 = 4। বন্ধুরা, এখানে 4টে শব্দ আছে, সেই শব্দগুলোর মিনিং লিখতে দিয়েছে। 4টি আছে, 1 নম্বর করে 4 নম্বর। কল ফর, কল ফর মানে হচ্ছে ডাকা, মানে সামন,
এখানে ইডিটা হবে না, ইটা আর ডিটা হবে না, কারণ পাস্ট টেন্সে নেই, প্রেজেন্ট টেন্সের সাথে সামন করবে, সামন মানে ডাকা বা তলব করা। নাম্বার 2, আনসার মানে উত্তর, উত্তর থেকে হবে, উত্তর মানে কি সমাধান মানে সলিউশন। ওকে। নাম্বার 3, ডিসকোর্স মানে ঝামেলা, তাহলে এখানে ডিসপুট মানে বিবাদ। নাম্বার 4, ক্রাউড মানে ভিড়, অডিয়েন্স মানে শ্রোতা বা দর্শক। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 2 দাগের এ। চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট 1 × 2 = 2। বন্ধুরা ব্র্যাকেটে ভার্ব আছে কিছু, সেই ভার্বের সঠিক যেটা হবে সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দ্য সান আমি বসেছি রাইজেস, অপশন কিন্তু 3টে আছে, তার মধ্যে রাইজেস কেন হলো বলে দিচ্ছি, ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান সূর্য, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাই রাইজেস বসলো। তাহলে রাইজটা তো হলো না কেন, রাইজটা হলো না কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে রাইজটা হলো না, হলো রাইজেস হলো। রোজ কেন হলো না, রাইজের V2 হচ্ছে রোজ, রোজ মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে কি যে কাজটা অতীতে ঘটে গেছে, কিন্তু সূর্য তো প্রতিদিন উঠছে, তাই সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই রাইজেস বসলো। নাম্বার 2, হোয়েন ডু ইউ আমি বসেছি গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। দেখো এখানে ডু আছে, ডু মানে কি প্রেজেন্ট ফর্ম, ডু মানে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কি মেন ভার্বের V1 বসবে, তাহলে V1 কোনটা, গো, গোজটাও V1 কিন্তু এখানে এস যোগ করা আছে, তার মানে কি সিঙ্গুলারে আছে, কিন্তু এখানে ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনে পরে সবসময় কিন্তু V1 বসে, V1 মানে তার সঙ্গে কোনো কিছু যোগ হবে না, সিম্পল V1টা বসবে, তাই এখানে গো বসলো। ওকে। এবার আছে বিয়ের দাগ, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস 1 × 2 = 2। বন্ধুরা দুটো মিনিং এখানে অ্যাডভার্ব আছে কিছু, সেই অ্যাডভার্ব দিয়ে দুটোর মেক সেন্টেন্স করতে হচ্ছে, দুটো আছে 1 নম্বর করে 2 নম্বর। দেখো পড়ছি, দেখে নাও। স্লোলি মানে ধীরে ধীরে, ধীরে ধীরে যে মেক সেন্টেন্স আমি করেছি, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, বৃদ্ধ লোকটি ধীরে ধীরে হাঁটছে। বন্ধুরা তোমরা কিন্তু নিজেরা মেক সেন্টেন্স করার চেষ্টা করবে, তবেই কিন্তু শিখতে পারবে, মানে যে কোনো বাক্য তোমরা তৈরি করতে পারবে মেক সেন্টেন্স যদি শিখো তবেই, নাহলে কিন্তু হবে না। নাম্বার 2, সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে বা কখনো কখনো, আনসার হবে আই হ্যাভ সামটাইমস হরর ড্রিমস, মাঝে মাঝে আমার ভূতের স্বপ্ন আমি দেখি। ওকে। নেক্সট নাম্বার 3, অফেন, অফেন মানে হচ্ছে প্রায়, মানে ঘন ঘন, যে কাজটা ঘন ঘন হয় সেটা হচ্ছে অফেন। আই অফেন সি টাইগার ইন দ্য জঙ্গল, আমি প্রায়ই জঙ্গলে বাঘ দেখি। ওকে। এরপর আছে সি এর দাগ, আইডেন্টিফাই হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ডাইরেক্ট অর ইনডাইরেক্ট স্পিচ 1 × 2 = 2। দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো ডাইরেক্ট না ইনডাইরেক্ট সেটা লিখতে দিয়েছে। ডাইরেক্ট মানে হচ্ছে কোটেশন যদি থাকে তাহলে সেটা ডাইরেক্ট সেন্টেন্স, আর যদি কোটেশন না থাকে সেটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তার নাম্বার 1 প্রথমে দেখে নাও, হি সেড, সে বললো, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। দেখো কোটেশন আছে তো, তাহলে এটা হলো ডাইরেক্ট স্পিচ। ন্যারেশনের জিনিস এইগুলো সব তোমাদেরকে শেখাবো আমি, চাপের কিছু নাই, এটা ডাইরেক্ট স্পিচ। নাম্বার 2, দ্য স্টুডেন্ট সেড দ্যাট হি হ্যাড লেফট হিজ ব্যাগ দেয়ার, ছাত্রটি বলেছিল যে সে তার ব্যাগ সেখানে রেখে গেছে। এখানে কোনো কোটেশন নেই, তাই এইটা হয়ে গেল ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে কোটেশন থাকবে, ইনডাইরেক্ট মানে কোটেশন থাকবে না। বুঝতে পারলে না বন্ধুরা? শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি শিখতে পারো তবেই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।